তিথিকে বাড়িতে আনা হলো তারপরের দিন। অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চুবানি খেতে হলো তাকে। অধৈর্য সংযমহীন তিথি যেন এক রাত্রের মধ্যেই ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকু করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তিথি পড়েছে মহা মুশকিলে। দিনের বেলায় যত ঘুমাক, রাতের ঘুমের অভাবটা যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে, যাও 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তিথি স্বাস্থ্যবিধি মেনটেন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো ছুটে যেত তিথির। আজদান আজ হুট করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলো। এসে দেখলো বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে, ভ্যা ভ্যা ভ্যা। মায়ের এমন উপহাস দেখে সে আরও চিৎকার করে কেঁদে যাচ্ছে হাত পা নেড়ে। আজদান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না ডোডো। দেখ দেখ চোখের নিচে কালি, একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বচ্চাত, ছেলে বচ্চাত হবে না? তুই ভালো মানুষের বেটানোস, কিন্তু আমি তো তোর মা। 9 মাস পেটে রেখেছি, তোর কত লাথি খেয়েছি, আমার জন্য তোর মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজদান তার অস্বাভাবিক কান্না দেখে ভুরু কুচকে ভেতরে ঢুকলো। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজদান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতে তিথি একটা ব্লু গ্যাস ম্যাচ নিয়ে এসে বলল, নাও নাও আগুন ধরো আগে। আজদান হাত বাড়িয়ে দিতে আগুন ম্যাচ জ্বালালো। আগুন ছুঁয়ে বাচ্চার কাছে যেতে আজদান কোলে তুলে নিয়ে দেখলো সেই হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজদান বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছ? তিথি বলল, আমি জানতাম না। আজদান বলল, ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়বো না আমি। ননসেন্স মহিলা, খেয়াল কোথায় থাকে তোমার? তিথি গোমরা মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখল সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে, আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ, বাপ কোলে নিলেই ঘুম। এই কেমন কথা তিথি বুঝে পায় না। ডোডো ঘুমিয়ে যেতে আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে না। বলেই কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। এসে দেখল তিথি বেঘোরে ঘুমাচ্ছে। মাথার নিচে বালিশ নেই, হাত কোপাটা খুলে গিয়েছে। আজদান তার মাথার নিচে বালিশ দিল, তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। কফি খেয়ে তিথির জন্য চা বিস্কিট নিয়ে ঘরে আসা মাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে উঠ বলছি, সারা রাত আমাকে ঘুমাতে না দেওয়ার ফোন দিয়ে এঁটেছিস না? বাপ ছেলে মিলে। আমি কিন্তু অত রাত জাগতে পারবো না ডোডো, বলে দিচ্ছি। কিন্তু তুই কাঁদবি, আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়া দয়া নেই ডোডো, আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে তুই উঠবি কি উঠবি না? বলেই দোলনায় ধূপধাপ মাথা ঠোকালো। আজদান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলমো কমবে কিসে? তিথি অসহায় চোখে চেয়ে রইল। বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে। আমি জেগে থাকবো ওর সাথে, তুমি ঘুমিও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও, আমি দেব না। আজদান বলল, চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগ ভর্তি চা খাই, এসব অল্প চায় হবে না। আজদান বলল, চা বেশি খাওয়া ভালো না, বেশিই খাবো। আজদান গর্জে বলল, ওকে ফাইন। আজদানের নির্দেশে কিছুক্ষণ পর মগ ভর্তি চা নিয়ে এলো আয়জা। তিথি চা খাওয়া শেষ করে আজদানকে জড়িয়ে ধরে থুতনিটা বুকে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা বলো তো ডোডো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে? ছেলেরা আমাকে একটু বেশিই ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে। তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুর আব্বাকে খুব ভালোবাসো, তাই না? আজদান বলল, জানি না, ছাড়ো। তিথি বলল, বলো না, বলো না। তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি ওনাকে কথা বলার জন্য খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। আজদান বলল, তুমি চুল আঁচড়ে নাও, তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজদানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও। আজদান আঁচড়ে দিতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেললো। ইচ্ছে করে করেছ তাই না? শাস্তি দিয়েছ আমাকে? আজদান বলল, জট বেঁধেছে সেটা ছাড়িয়েছি। আজব। তিথি কেঁদে ফেলল প্রায়। বলল, তোমাকে যদি আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি? তিথির কথায় আজদান নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে, তখনই আজদান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো 21তম দিনে। বেশ বড়সড় আয়োজন হয়েছে সেদিন। ওর পুরো নাম দেওয়া হয়েছে শেখ তাজদিদ আহজান।
মফিজ সাহেব আর মালিকা বেগমের খুশি শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। আজদান তাকে সারাদিন আশেপাশে দেখেনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। কোলে চড়ালে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতে তিথি রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হলো। আজদানের পাশে এসে বসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো। শাশুমা অনেক টাকা কট করে নিয়েছে, নইলে আরও বেশি হতো। বলে টাকাগুলো হিসাব করতে লাগলো। হিসাব শেষে বলল, 23,000 টাকা। তুমি যে আমাকে হাত খরচ দিয়েছ সেখানে কিছু আছে, সেগুলো সহ টোটাল হয়েছে 30,000 টাকা। শোনো, এগুলো দিয়ে আমি ডোডোর বউয়ের জন্য একটা নেকলেস বানাবো। আজদান বলল, গুড ডিসিশন। তিথি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙ্গুল গুলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দেব, তুমি আমার গাল টাল ছিঁড়ে ফেলো। আজদান কাজে বেরোনোর আগে পই পই করে বলে দিয়ে গেছে, মেহবুব, আইজানকে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আইজাকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশি দোল দেবে না, হাসাবে না। তিথি লক্ষ্মীটির মতো মাথা নেড়েছে। আজদান নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তিথির জন্য একটা ফুল আনতে ভুলেনি। যদিও ফুলটা বাসি। সহকর্মী ওনার ওয়াইফের জন্য কেনার সময় একটা আজদানকে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন, দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসার শব্দে আজলানের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর সোহাগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এখানে ভালোবাসা টালোবাসার শব্দগুলোর জায়গা কোথায়? যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সে এত আদর সোহাগে রাখার পরও তার বউ বলে সে কাঠখোট্টা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়। সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালোমতো জায়গা হচ্ছে না, সেখানে আবার প্রেম না চাই? এসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচারগুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সংসারী হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়ত। কিন্তু এখনকার মাথামোটা পাবলিকগুলো কবি সাহিত্যিক নামক উজবুকদের দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসার গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিচ্ছু চেনে না। মাঝে মধ্যে বোধহয় স্বামীকে বলতে ভুলে যায়, কে গো তুমি, কোথায় থাকো, কোথা থেকে এসেছো, তুমি নারী না পুরুষ? ফুলটা আনার পর সেটাকে সে বেডসাইড টেবিলে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে। তিথি ফুলটা দেখা মাত্র চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ফুলটা তার সহকর্মী দিয়েছে কথা তিথি বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দেবে? এ অসম্ভব। সে কিনেছে এই কথাও ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না, তাও একটা। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়ে মানুষ তাকে দিয়েছে। রাগারাগির ফাঁকে কান্নাকাটিও করে ফেলল তিথি। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আজলানের কিছুই করার রইল না। আজলান এমনিতেও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মা ছেলে দুজনেই বকবক বকবক করে। শ্বশুরের 22-23 বছরের বাচ্চাটা তার 2 মাস বয়সী বাচ্চাটার সাথে সারাক্ষণ বকবক তো রয়েইছে, সাথে সে কি হাসি, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। আজলান কানের উপর বালিশ চাপা দিয়েও ঘুমাতে পারে না। মাঝরাত অবধি বকবক করতে গিয়ে যখন দুজন ক্লান্ত হয়ে পড়ে, তখন মা তার ছেলেকে বলে, ডোডো রে, তোর বাপটা সারাদিন কত কষ্ট করে বাইরে, কত কষ্ট করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়ামায়া নেই ডোডো? আজলানের তখন রাগ হবে নাকি নিজের অদৃষ্টের পরিহাস ভেবে সে দুঃখ যাপন করবে, কিছুই ভেবে পায় না সে। সেদিন কাজে বেরোনোর সময় আজলান দেখে তিথি ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে কোনো মতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়। আজও তাই। আইজান তখন ঘুম। তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে আজলান বেরিয়ে যাওয়ার সময় যখন বলল বাবুকে চোখে চোখে রাখবে, তিথি হাই তুলে বলে ওঠে, ও আমাকে চোখে চোখে রাখে যাতে তোমার কাছে না যেতে পারি। আজলান বলল, ননসেন্স মহিলা। তিথি বলল, তোমার সাদা পায়জামার হলুদ হলুদ যে রঙটাকে আমি তরকারি ঝোল বলেছি, ওটা আসলে ডোডোর পটির রঙ ছিল। আমি ভাই বুঝি না কিছু, ও খায় সাদা তরল জিনিস, পটি কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি আজলান, কিন্তু তিথির কথা রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে, ডাক্তার না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। তিথি বলল, আমি তো সেটাই চাই বস, একবার বের করে দেখো না। বাচ্চাকে ফিডার খাওয়াতে হাগোমতো পরিষ্কার করতে কি মজা, হারে হারে বুঝবা। আজলান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে ডোডোকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে ডোডোর চাইতে খুশি আর কেউ হয় না। আজলান তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে ডোডো, যেন কত কিছু বুঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুর তোলে। ছোট্ট শরীরটার ঘ্রাণ অদ্ভুত লাগে আজলানের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। আজলান তার গালে টুপটাপ আদর করে তাকে হাসালো, আর তার পরপরই গলগল করে দুধ বমি করে দিল সে। আজলান দেখলো তার হাত আর বুকের কাছে শার্টটা ভরে গেছে বমিতে। তিথিকে ডাকতে তিথি দৌড়ে এলো। হাই হাই,
করে বলল, যা খেলি সব বের করে দিলি ডোডো? তুমি আমাকে বকো, এখন নিজেই ওকে এমন করে হাসালে কেন? ও তো সব বের করে দিল। নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরুদ তো নেই, শুধু বের করে দেওয়ার মুরুদ আছে তোমার। আরও মুখে কত বড় বড় লেকচার। নিজের ওড়না দিয়ে সব বমি মুছে নিয়ে তিথি ডোডোকে কোলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, হ্যাঁ রে ডোডো, তোর আক্কেল জ্ঞান কখন হবে? খাওয়া মাত্রই সব বের করে দিস, এখন কিছুক্ষণ পর আবার চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোর কি খাওয়া আর হাগমতি করা ছাড়া আর কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথা তো বলতে পারিস না? হাতে হাতে কাজ করার মুরুদও তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বেয়াদব ছেলে একটা, সর আর কাঁদিস না। তোদের বাপ ছেলের ঢং দেখলে বাঁচি না। আম্বিয়া বেগমের কোলেও বেশিক্ষণ ছেলেকে রাখবে না সে। তেল মাখা শেষে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয়, ও খাওয়ার সময় কোলে দেয়, নামাজ পড়ার সময় দেয়, বাকি সময় ছেলেকে কোল থেকে নামাবে না। আম্বিয়া বেগম বলল, তুই এক বেটা মানুষের মা হলি, আমাদেরগুলো জলে জলে ভেসে ভেসে আসছে। তিথি ভর্ৎসনা করে বলে, তোমরা হচ্ছে পুরনো আমলের অশিক্ষিত আনপড়া মেয়ে মানুষ, আমি হচ্ছি স্মার্ট মাদার। 21 শতাব্দীর মায়েরা কি তোমাদের মতো বাচ্চাকে রশি দিয়ে বেঁধে সেই রশি কোমরে গিট বেঁধে ঘরের কাজ করবে? আম্বিয়া বেগম বললেন, তোর এক ঠোঁট আছে, কেউ পারবে না তোর সাথে, তুই একটা জিনিস। তিথি বলল, আমাকে সবাই বলতো তুই কেমনে সংসার করস দেখমু, জীবনেও তোর ঘর সংসার হবে না, তোর মতো পাগল ছাগলের জীবনও স্বামী সংসার হবে না। এখন আমি তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি, বলে এসেছি, দেখে আয় কীভাবে শ্বশুর শাশুড়ি আর বরটাকে জব্দ করেছি। আম্বিয়া বেগম বললেন, সর। ডোডোর মুখে ভাত ছোঁয়ানো হয়েছিল অনেক আগে, 5 কি 6 মাস বয়সে। এখন তার বয়স 13 মাসে পড়েছে। ডোডো এখন টুকটাক খেতে শিখেছে। এখন তিথি তাকে ভাতের পাশাপাশি ঠান্ডা চা খাওয়ানো শিখিয়েছে। আর চায়ে তার এত নেশা হয়েছে যে সে চায়ের কাপ দেখলেই হাত ঝাপটানো শুরু করে। সাবু খেতে না চাওয়ায় আজলান ধমক দিতে সে কি কান্না। তিথির কাঁধে মাথা ফেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেল। ছেলের দুঃখে মাও কেঁদে ফেলবে এমন অবস্থা। তিথি বলল, আমার ছেলেকে অমন করে বকবে না। আমরা মা ছেলে এই বাড়িতে ঠ্যাং দেখিয়ে চলে যাব বলে দিচ্ছি বলেই ডোডোকে বলল, ডোডো ডোডো পা কোনটা দেখাতো, পা পা। ডোডো পা দুটো দোলাতে লাগলো। আজলান হতবম্ব হয়ে গেল। রেগে গিয়ে ডোডোর হাত পা বেঁধে দুধ খাইয়ে দিতে দিতে বলল, চুপচাপ খাও। মেহবুব, তুমি ওকে কী শেখাচ্ছ এসব? তিথি বলল, কচু, এসব কি হচ্ছে? আমার ছেলেটার উপর এভাবে অত্যাচার করছো কেন? আজলান ধমকে বলল, শাট আপ। তিথি ডোডোর কাছে এসে জিভ বের করে বলল, এই ডোডো ডোডো, তোর বাপকে ভেঙচি দে তো। ডোডো জিভ বের করে তাকালো আজলানের দিকে। আজলান অবাক হয়ে তাকাতেই তিথি হেসে উঠল, সাথে ডোডো খিকখিক করে হাসতে লাগলো। রাগে আগুন হয়ে আজলান তিথিকে ধরতে যেতেই তিথি পালিয়ে গেল। আটঘাট বেঁধে আজলান তাকে ধরতে নেমেছে দেখে তিথি ছুটে এসে তাকে ঝাপড়ে জড়িয়ে ধরল। মুখ তুলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে বলল, আদর করার জন্য মিষ্টি সুরে ডাকতে হয়, এটা তুমি কবে শিখবে আফিসার? আজলান কিছু বলতে যাবে তার আগেই ডোডো ডোডো চোখ বন্ধ কর বলে তিথির চোখ বন্ধ করে দেখালো। ডোডো তার দেখা দেখি চোখ বন্ধ করতে তিথি আজলানের মাথা টেনে গালে ঠোঁটে চেপে চুমু খেয়ে বলল, ডোডো চোখ খোলার আগে আমার পাওনা দিয়ে ফেলো বস, তুমি তো আবার ঋণী হয়ে থাকতে চাও না। আজলান বলল, আগামী 7 দিনের মধ্যে ওর চায়ের নেশা কমাবে, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে সোজা বের করে দেব। তিথি বলল, সাথে ডোডোকে ফ্রি, ঠিক কিনা? জোরে বলো, ঠিক ঠিক। ডোডো ঘুম থেকে ওঠা মাত্রই কোলবালিশ ধরে উঠে বসেছে। তারপর হাত দিয়ে চোখ কস্তাতে কস্তাতে কেঁদে তার মাকে ডাকলো। তিথি এসে তাকে কাঁদতে দেখে বলল, আমাকে জ্বালাতে উঠে বসেছে? তোর চোখে কি ঘুম নেই ডোডো? ডোডো হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। কোলে নেওয়ার আবদার জানিয়েছে। তিথি কোলবালিশ নিয়ে ফেললে ডোডো ঢলে পড়ে গেল বিছানায়। পড়ে যাওয়ায় কেঁদে উঠল। তিথি তাকে ভ্যা ভ্যা বলে উপহাস করলো। মায়ের উপহাস করা দেখে রাগে দুঃখে জোরে জোরে কাঁদল ডোডো। আম্বিয়া বেগম দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমার নাতিটারে এত কাঁদাচ্ছিস কেন রে? তিথি বলল, ডোডো আরও জোরে কাঁদ। আজ তোর বাপ এলে বলবি তোমার বউ আমাকে মারছে, বলবি তো? তুই তো বোবা, কিভাবে বলবি? কান্নায় কান্নায় ডোডোর চোখ লাল হয়ে গেল। তিথি কোলে তুলে দুগালে আদর করতে করতে বলল, ওলে ওলে বাবালে, তুই দেখছি আমার চাইতে কম ঢং জানিস না ডোডো। ছেলেকে আদর করতে করতে হাসতে লাগলো তিথি। বলল, আয় যা, চা আনতো আমার ছেলের জন্য। মগ ভরে চা আনবে। ডোডো এদিক ওদিক তাকালো। তিথি হেসে বলল, ওরে চালাক রে, তুই এমন চাখোর কেমন হলি রে ডোডো? তোকে চা খাওয়ানো যাবে না আর। আমি চা পাতা আর দুধ কিনতে গিয়ে ফকির হয়ে যাব পরে। আমার জামাইয়ের টাকা পয়সার প্রতি আমার একটা দরদ আছে। ডোডো গা ঝাড়া মেরে মাকে হাঁটার জন্য ইঙ্গিত দিল। দরজা দেখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তিথি বলল, পারবো না হাঁটতে। তুই আমাকে পেয়েছিসটা কি? আমার গায়ে ভীষণ জ্বর ডোডো। তোর কাপড় চোপড় ধুতে ধুতে আমি শেষ হয়ে যাচ্ছি। তুই আমাকে এত জ্বালাস কেন? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তিথি তার নাকে টুপ করে আদর দিয়ে বলল,
হাঁ করে কি দেখছিস? তোর মা কালো, তাই তো? ডোডো হাসল। তিথি বলল, ও মা আবার হাসে? ডোডো আজকাল কিছু কিছু শব্দ উচ্চারণ করে। তিথি ওর কথা শুনে হেসে গড়াগড়ি খায়। ডোডো ড্যাব ড্যাব করে মায়ের দিকে তখন চেয়ে থাকে। তিথির এই কয়েক মাস ডোডোকে নিয়ে সময় কেটে গেছে। আজদান বাড়িতে একদম সময় দিতে পারেনি। কাজের চাপে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরলেও তার পরের দিন আবারও সদরে রওনা দিতে হয়েছে। তাদের মিশন শেষ হওয়ার পর হঠাৎ করে সে না জানিয়ে একদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে শুনতে পেল তিথির ভীষণ জ্বর, তাই ঘরে ওর ছেলেকে নিয়ে শুয়ে আছে। আয়জা বলল, বাবুও ঘুমিয়েছিল, তাই ওর মায়ের পাশে শুয়ে দিয়ে এসেছি। আজদান ঘরের দরজার সামনে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তিথির চোখ বুজে আছে। ডোডো উঠে বসেছে, মায়ের গায়ে হাত দিয়ে খামচে দিচ্ছে। কেন তার মা অমন করে শুয়ে আছে চোখ বুজে, এটাই তার প্রশ্ন। ওর খামচি খেয়ে তিথির ঘুম ছুটে গিয়েছিল যদিও, কিন্তু সে চোখ বুজে শুয়ে আছে। ডোডো ওর বুকে 2 হাতে খামচে দিতে দিতে বলল, আম্মা তুত্তু তো। তিথি ওর হাত সরিয়ে দিয়ে বলল, নেই, তোর বাপের কাছে যা, সারাক্ষণ শুধু খায় খাই করবে, দেব না তুত্তু। ডোডো ঠোঁট টানলো, তারপর ধপাস করে মায়ের গায়ের উঠে মাথা ঠোকালো। তিথি হাসতে হাসতে বলল, তোর মায়ের খুব জোর ডোডো, তার উপর মারছিস? ডোডো শাড়ির আঁচলের তলে মুখ ঢুকিয়ে বলল, তুত্তু দে। তিথি হেসে উঠে তার গালে আলতো করে চড় দিল। ডোডো বসে 2 হাতের চোখ কসলাতে কসলাতে ফোপাতে লাগলো। তিথি বলল, আচ্ছা আচ্ছা, কান্না করে না। ডোডো বসা অবস্থায় মায়ের শাড়ির আঁচল মাথার উপর তুলে দিয়ে মুখে শব্দ করল, তিথি ঘুমিয়ে গেল। আজদান দরজা খুলে ঘরে ঢুকতেই ডোডো শাড়ির আঁচল তলা থেকে বেরিয়ে এসে আজদানের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। হেসে আবারও মায়ের বুকে মুখ ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পর আবারও বেরিয়ে এলো। আজদান হাত ধুয়ে এসে তার কাছে এসে বলল, মা ঘুম, আর আপনি খাওয়া দাওয়া করছেন? ডোডো তিথির গায়ের উপর উঠে শুয়ে থাকলো, শাড়িটা মাথার উপর তুলে দিয়ে। আজদান সেখান থেকে টেনে কোলে নিয়ে বলল, মাকে জ্বালাচ্ছেন কেন? ডোডো বলল, তুত্তু। আজদান বলল, তুত্তু খাচ্ছেন? বাবা আপনার জন্য ঘোড়া এনেছে, দেখবেন। সুটকেস থেকে একটা কাঠের গোড়া বের করে দিল আজদান। রিমোট চেপে দিলে সেটি হুঙ্কার ছাড়ে, তারপর দৌড়ায়। আরেকবার চেপে দিলে সেটি পুনরায় ফিরে আসে। ঘোড়াটি পা তুলে হুঙ্কার তুলে ছুটতে দেখে ডোডো কি খুশি, চিল্লিয়ে উঠল হাততালি দিয়ে। তার খুশি দেখে আজদান তার গালে চেপে চেপে আদর করল। ডোডো খেলার ফাঁকে আবারও বিছানায় উঠে গেল, আবারও মায়ের বুকে মুখ আড়াল করে শাড়িটা মাথার উপর টেনে দিল। কিছুক্ষণ পর তিথি আচমকা চেঁচিয়ে উঠল। আজদান ভরকে গিয়েছে ওর চেঁচামেচি শুনে। তিথি ডোডোকে ঠাস করে মেরে বলল, অসভ্য ছেলে, তোর সব কটা দাঁত ফেলে দেবো আমি। পরে আজদানকে দেখে সব ব্যথা বেদনা জ্বর ভুলে গিয়ে বলল, আমার জানাজায় আসতে এত তাড়াতাড়ি কেন এসেছো? আজদান ইউনিফর্ম চেঞ্জ করতে করতে বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে দিব্যি আছো। ডোডোর খাওয়া তখন সম্পন্ন হয়নি। সে খেতে খেতে একবার মায়ের মুখের দিকে আর একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। তিথি বলল, এই ছেলেকে আমি বেচে দেব, কেউ বাদর ছেলে কিনবে কিনা দেখিও তো। আজদান বলল, বাদর বানিয়েছে কে? তিথি বলল, আমি বানিয়েছি। আর কে? তিথি বলল, আচ্ছা আচ্ছা, তুমি গোসল করে এসো, আমি খেতে দিচ্ছি, এখন ঝগড়া করব না। আজদান ডোডোর দিকে চেয়ে বলল, আগে ওনার খাওয়া শেষ হোক। ডোডো শেষে দাঁতের জোর দেখাতেও ভুলো না কিন্তু। ডোডো কি বুঝলো না কে জানে, মোম বলে শব্দ করলো। তিথি রেগে মেগে বলল, বাপের কথা সায় দিচ্ছিস? তোকে আমি বেঁচে দেবো ডোডো, তোর মতো ছেলে আমার দরকার নেই। তোরা বাপ ছেলে দুটোই অত্যাচারী, আমি থাকবো না আর এই বাড়িতে। আজদান ফিরেছে দেখে আম্বিয়া বেগম নানান রকম রান্নার আয়োজন করেছে। আজদানের সাথে আয়জার বিয়ে নিয়ে কথা বলছিল আফতাব সাহেব। আজদান আপাতত কোনো মন্তব্য জানায়নি। আফতাব শেখ জানালো, আগামীকাল আয়জাকে দেখতে আসবে পাত্রপক্ষ, সে যেন উপস্থিত থাকে। রাতে তিথি খাওয়া দাওয়া করতে পারেনি তেমন। বাড়িতে ডাক্তার এনেছিলেন আফতাব শেখ। ওষুধ খাওয়ার পর তিথির জ্বর আরও বেশি বেড়েছে। ডোডো খাওয়া দাওয়ার পর একা একা খেলছে। খিদে না পাওয়া অবধি আর কান্না করবে না। আয়জা তাকে নিয়ে গিয়েছিল কোলে করে। ফুপির সাথে তার দারুণ ভাব। আম্বিয়া বেগমের চোখের মনীষী। এখন কথা বলা শিখেছে। সারাক্ষণ দাদ্দা দাদ্দা বলে চিল্লায়। বাবা ডাকতে বলে আব্বা। সবাই তার কথা শুনে হেসে কুটি কুটি হয়। তিথি জ্বরে উল্টাপাল্টা বকছিল। আজদান ঘরের মেঝে মুছে ঘরটা গুছগাছ করলো। সারা ঘরে ডোডোর কাপড় চোপড়, খেলনাপাতি, দোলনা ইত্যাদি মিলে হজবরল অবস্থা। সব গোছগাছ করতে করতে সে খেয়াল করলো তিথি মাথাটা পর্যন্ত তুলতে পারছে না। মাথাটা পানি দিয়ে ধুয়ে দিল সে। তারপর মুছে দিতে দিতে বলল, ইচ্ছে মতো পানিতে গা চুবিয়ে রেখেছিলে বাথটবে, তাই না? তিথি বলল, তুমি এতদিন পরে এসে আমাকে বকছো কেন গো? আজদান ধমকে বলল, আমার প্রশ্নের আনসার দাও মেহবুব। তিথি বলল, জ্বর তোমার হয় না? না হয় না। ডোডোর যদি এমন হয়, বাচ্চাটার কি হবে তখন? তিথির মাথাটা তার বুকে ঠেকল। বলল, আমার ডোডো অনেক শক্তিশালী, ওর বাহু তোমার চাইতে মোটা হবে, বুঝেছ? ওর মায়ের বুকের দুধে কত ভাইটামিন আছে জানো?
আজদান বলল, ডাক্তার কি বলেছে? বলেছে আজ মরেও যেতে পারি। আজদান তাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, সবসময় ফালতু কথা বলবে না মেহবুব। ডোডোর কথা ভাবো এসব বলার আগে। ফালতু মেয়ে মানুষ। তিথি বিছানায় ঢলে পড়ে বলল, ডোডোকে তুমি রেখো, আমি চলে যাব। আজদান বলল, আরেকবার এসব ফাউল কথাবার্তা বললে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তিথি হেসে বলল, ধুর বোকা লোক, আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছি। আজদান বলল, এতদিন যাওনি কেন? এখন আমি চলে এসেছি আর যেতে পারবে না। আয়জা ডোডোকে নিয়ে এলো। সে মাকে খুঁজছে। আজদানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে বলল, আম্মা আম্মা। আজদান বলল, ওই তো ওখানে। ডোডো চোখ কসলাচ্ছে, তার মানে ঘুমাবে। আজদান পিঠে কাঁধে মাথা ফেলে হাত বুলিয়ে দিল। ডোডো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। ডোডো ঘুমিয়ে যেতে আজদান তাকে দোলনা রেখে বলল, দেখি থার্মোমিটার দাও, জ্বর কতটুকু দেখতে হবে। তিথি থার্মোমিটার জিহ্বার নিচে দিল। আজদান জ্বর চেক করে দেখল 100। আয়জা বলেছে ওর গায়ে 102 জ্বর ছিল। একটু কমেছে দেখে আজদান নিশ্চিত হলো। বিছানার বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল তিথিকে। তারপর বিছানা শেষে তিথিকে কোলে করে ওয়াশরুমে ঢুকিয়ে ব্রাশ করালো। তিথি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিল। এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে বলল, অপরিচ্ছন্ন থাকলে রোগ জীবাণু আরও বেশি আক্রমণ করে মেহবুব। এখন বলো কেমন লাগছে? তিথি তাকে বুকে মাথা ফেলে বড় করে শ্বাস ফেলে বলল, খুব ভালো, তুমি এসেছো তাই আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। তুমি না থাকলে আমি বোধহয় মরেই যাব। আজদান তাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে এলো। শুয়ে দিয়ে বলল, জ্বর ওঠানামা চেক করতে হবে। যদি জ্বর কমে তো ভালো, না কমলে সোজা নিয়ে যাবে চেম্বারে। তিথি বলল, ডোডোকে আমার পাশে দাও। আজদান ডোডোকে তার পাশে এনে দিল। ঘুমন্ত মুখটাতে আদর করে বলল, ওর মুখে আঁচড় কিসের? রাগ করে নিজের নখ দিয়ে নিজেই আঁচড় দিয়েছে। বাপের মতো হাড় বজ্জাত হয়েছে কি এমনি বলি? এইটুকুনি বেটা, অথচ কত রাগ তার। তোর বাপের বউ থেকে গেছে কষ্ট করে, কিন্তু তোর বউ একদিনও থাকবে না। দেখিস আমি ভালো শাশুড়ি হব। তুই তোর বাপের মতো হলে তোর বউকে দিনে দিনে দিয়ে আসবো ওর বাপের বাড়ি। আজদান বলল, চুপ, অযথা বকছো তুমি, ওর ঘুম ভেঙে যাবে। তিথি দেখলো ও ঠোঁট ফুলেই ঘুমোচ্ছে। ফোলা ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার সোনারে, ঘুমালে তোরে কত আদর লাগে। আজদান বলল, ননসেন্স, ওকে ঠোঁটে চুমু দিতে বারণ করেছি মেহবুব, এসব ভালো না। তুমি যে দাও। কখন দিয়েছি? আমাকে দাওনি। আজদান দাঁত কিরমির করতে তিথি বলল, নিজে দিলে দোষ নেই, আমি দিলেই দোষ। আমি আমার সোনাটাকে জড়িয়ে ধরে ঘুমাই। ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তিথি। আজদান ডিমলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তিথি ডোডোকে তার পাশে এনে আজদানের বুকে গুজে গিয়ে বলল, কতদিন পর এসেছো, আমাকে একটু জড়িয়েও ধরনি। এই। আজদান গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি তার বুকে মুখ টিকিয়ে ঘুমিয়ে গেল। আজদান অনেকক্ষণ পর বলে উঠল, জ্বর কেমন তোমার? তিথি বলল, অনেক বেশি। আজদান তার কপাল চেক করলো। তিথি বলল, জ্বর তো এখানে থাকে। বলেই আজদানের হাতটা উদরের উপর রাখলো। আজদান উদর ধরে টেনে এনে জড়িয়ে ধরে বলল, কমে এসেছে। তিথি বলল, অনেক জ্বর আছে এখনও। আজদান বলল, আচ্ছা, সকালে ওষুধ দেব, ঘুমাও চুপচাপ। তিথি বলল, এখন দাও, সকালে ডোডো জেগে উঠবে। আজদান ভালো করে চোখ মেলে দেখলো ডোডোকে ওপাশে রেখেছে তিথি। সে অবাক কণ্ঠে বলল, তুমি ওকে ওদিকে রেখেছো কেন? তিথি বলল, আমার তোমার সাথে লেপ্টে ঘুমাতে ভালো লাগে। আজদান তার দিকে চোখ ফেলে বলল, কে যেন চলে যাবে বলেছিল? হ্যাঁ তাই তো, সময়টা চলে আসতেছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আজদান বলল, তাহলে যেও না। না, যেতে হবে। বাপের বাড়ির জন্য মন পড়ছে, সাথে তোমাকেও বোঝাতে হবে আমি না থাকলে কেমন লাগে। ডোডোকেও বোঝাতে হবে। আজদান বলল, ঘুমাও চুপচাপ। তিথি বলল, খুব শীত করছে। তোমার গা কি গরম? তোমারও কি জ্বর? না, আমার গা সবসময় এমন থাকে। মাথার মতো গাও সবসময় গরম থাকে? বুঝলাম। তিথি তার বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আজদান তাকে বুকে নিচে চেপে ধরে গলায় মুখ গুজে বলল, আর কোনো নড়াচড়া করলে সোজা বের করে দেব। তিথি বলল, আদর করার সময়ও ধমকায়। কেসটা কি বুঝলাম না আজও। ভোর নাগাদ ঘুম ভাঙতে আজদান দেখল ডোডো তাদের মাঝখানে চলে এসেছে। মাথাটা তিথির পেটের সাথে লেগে আছে। একটা পা আজদানের মুখের উপর আর একটা গলায়। আজদান আফসোসে সুরে বলল, সব আয়ত্ত করে নিয়েছে মায়ের কাছ থেকে। আয়জাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মামার সাথে। পাত্র এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজদানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিনি এসে তাকে বলেছে, কিন্তু সে এমনভাবে সেজেগুজে রেডি হচ্ছে যেন আয়জাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহা বিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজদান তাকে চোরা চোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভুরু কুচকালো। বলল, কেন? আমাকে পছন্দ করে নেবে বলে? আজদান ধমকে বলল, সব সময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও, নইলে।
তিথি বলল, বের করে দেবে? তাই তো, এটা ছাড়া তুমি আর পারোটাই বা কি? আজদান আর কিছু বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল। ডোডো তার দাদা ভাইয়ের কোলে বসে আছে, রিমোট নিয়ে খেলা করছে। সবার কথার ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে। কী বলেছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজদান এসে বসল সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করেছে। আজদান বসতে বসতে দেখল পাত্রের গায়ে শার্ট কোঁচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে। যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ করা, দাড়ি নেই, ঠোঁটের উপর একগুচ্ছ গোফ রাখা, তাও তৎকালীন রাজা বাদশাহের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার, আর ও র্যাবে জয়েন করেছে 2 বছর হলো। আইজা সবার ছোট, আমার বড় আদরের মেয়ে। আজদানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা, আর ইনি মা। আজদান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখে আসতে পারেন, ও সবার সামনে আসবে না। পাত্রপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে ভাইটা গোয়ার টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজদানের কথা অপমানিত বোধ করল তারা। আফতাব শেখ হেসে বললেন, আইজাকে একটু ডাকো, দেখা দিয়ে চলে যাক। আজদান বলল, আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্রুদ্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন, আমরা কথাবার্তা এগোই। রমনা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগোলো। আজদান শুধু চুপচাপ শুনল। আয়জা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চর মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথি তখন নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব, তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আয়জার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আয়জা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখল ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজবাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাত্রের মা বেরিয়ে যেতে আয়জা শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করবো না বিয়ে আমি, আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খুলে তাহলে তাকে আয়জার রক্ষে নেই, সাথে তারও। আয়জা বলল, ভাইয়াকে বলো আমি বিয়ে শাদী করবো না এখন। তিথি বলল, না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়জা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরবো তবু এই বিয়ে করব না। তিথি দরজায় ঠোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেওয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর খেপে যাবে না? তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো। দেখো, দরজা না খুলে আমারও কিছু করার নেই। আয়জা দরজা খুলে বলল, তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়জা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল, তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব। চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কথা কাটাকাটি, তারপর বাঘ বিতণ্ডায় লিপ্ত হলো। আর এখন জিনিস ছুটছেন আফতাব শেখ। শ্বশুর মশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার, কিন্তু খেপে গিয়ে টিভির রিমোট আছাড় দিতে দেখে তিথি সহ বাড়ির সকলেই ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছে তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্ত আমার, তুমি কে নাক গলানোর? আজলানো ওনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না, তোমার বউ আমি পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা। দিন শেষে ওর সাথে তুমি সংসার করছো। আজলান বলল, উদ্ধার করে ফেলেছেন ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি রায়জার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনেই হিংস্র সাপদের ন্যায় ফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বললেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চর বসাবো আমি। আমার ছেলে তুমি, এত বড় হয়ে যাওনি এখনো।
তোমার আগে দুনিয়াতে এসেছি, তোমার চেয়ে বেশি মানুষ চিনি আমি। আজলান বলল, চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো মানে থাকবো, কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আয়জাকে দেব না মানে দেব না। তোমাকে শান্ত হতে বলছি। ভাবছিলে কি শুরু করছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতে সেটি ভেঙে খান খান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর, তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথা দুপয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে! যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলা ছাড়ছে না। আজদান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সবসময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন। আপনার কথায় সব হবে না। এসব রাগের ধার ধারি না আমি। আপনার কথায় শেষ কথা হবে না। হবে না মানে হবে না। আফতাব শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সব কটা পচা গাঁও গ্রাম থেকে উঠে আসা পাবলিক পচিয়ে ফেলবে ঘরদোর সব কিছু। তিথি বলল, আমিও পচা গাঁও গ্রামের মানুষ, তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকা তোর পায়ে পড়ি, আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজদান গটগট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ তুমি এমনভাবে খাড়াই আসো কেন? বাবুরে কোলে নাও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসল। তার শাড়ি টান দিয়ে ডাকলো, আম্মা। আয়জা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদের কে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে? তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ, আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায় আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে, ঘর বাড়ি করেনি এখনও, চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার এই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছু করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি, কথাও বলছি বস্তির হয়ে। আয়জা বিছানা দুহাতে ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো? আয়জা বলল, ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো নইলে আমি। তিথি বলল, দেখো ভুলভাল কিছু ভেবো না, সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়ে এসেছি তা পাইনি, যা পেয়েছি সেটাকেই আঁকড়ে ধরে আছে এখনও। আয়জা বলল, ওনার চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে, টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। তিথি বলল, আচ্ছা ওর নাম্বারটা দাও। আয়জা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো? তুমি তোমার বরের হয়ে কথা বলে আমি ফোন নাম্বার দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। আয়জা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়জা বলল, এখন কোচিংয়ে থাকবে? বিকেলে ফোন দিও, উনি কিন্তু তোমাকে চেনে। আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবল তাবল কথা বলছে। কিছুক্ষণ পরপর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিচ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মইনুর বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনালো। আরেকটা ফাটাকেষ্ট আয়জার কপালে জুটে গেল নাকি? কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মইন ভাইয়া? ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে তিথি ভাবি আপনি? তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপনি কি আয়জার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এলো, জি। কিন্তু তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়জার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতে এ সম্বন্ধ করতে পারবো না, আমি নেই এসবে। এই তাহলে জারিফ মইনুল? আয়জা বলল, এভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে? আয়জা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে। এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি, তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। আয়জা বলল, এমন করো না প্লিজ। তিথি বলল, সরি, আমার কিছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলের কাণ্ড কারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধ হয় এবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজদান বাড়িতে ফিরে আধা ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সে বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করেছিল সেটাই হলো। রাতের খাবার টেবিলে জানালো
তার সহকর্মীর ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আয়জাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতে আয়জাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলে কোনো কিছুতে খুঁত নেই। তিথি তখন আয়জাকে দেখছিল। তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরও না দেখার ভান ধরে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজদান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আয়জা আর আয়জার বাবাকে গিয়ে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগলো, মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোল গোল করে চাইল। বাবার বাড়িয়ে দেওয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে গিয়ে বলল, আম্মান তুত্তু। তিথি বিড়বিড় করল, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবি। আজদান মা ছেলের দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল।